গল্পকথন বাই জুথি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস বিপদ। আজ দ্বিতীয় পর্ব। আপনি কি কিছু বলতে চাচ্ছেন না? জি না। কেন বলুন তো? আফসার সাহেব উত্তর দিলেন না। মিসির আলি হাসি মুখে বললেন, যে কোনো কারণই হোক আপনি আমাকে পছন্দ করছেন না। সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি সম্ভবত আপনাকে ইমপ্রেস করতে পারিনি। এটা নতুন কিছু না, সবার ক্ষেত্রেই ঘটে। তখন আমি কি করি জানেন? এমন কিছু করি যাতে আমার উপর বিশ্বাস ফিরে আসে। কারণ পুরোপুরি বিশ্বাস না আসা পর্যন্ত আমি কোনো সাহায্য করতে পারি না। যেই মুহূর্তে আমার উপর আপনার পরিপূর্ণ আস্থা আসবে, সেই মুহূর্ত থেকে আপনি আমার কথা মন দিয়ে শুনবেন, আমার যুক্তি গ্রহণ করবেন। আফসার সাহেব বললেন, তাহলে বিশ্বাস অর্জনের জন্য কিছু করুন। পারছি না, সবসময় পারি না। আফসার সাহেব চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, মীরা চলো যাই। মীরা দুঃখিত গলায় বলল, তুমি ওনাকে কিছুই বলবে না? না। সমস্যাটা নিজের মুখে বলতে অসুবিধা কি? আফসার সাহেব কঠিন দৃষ্টি তিস্তির দিকে তাকিয়ে রইলেন এবং বললেন, চলো যাই। আমার শরীর ভালো লাগছে না, বাসায় গিয়ে শুয়ে থাকবো। তাছাড়া আমার কোনো সমস্যাও নেই। মিসির আলি উঠে দাঁড়ালেন, সহজ গলায় বললেন, চলুন আপনাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তার প্রয়োজন হবে না। অনেক অপ্রয়োজনীয় কাজ আমি করি। আপনাদের জন্য চা আনার কোনো প্রয়োজন ছিল না, তবু এনেছি। চা অনেক দূর থেকে আনতে হয়েছে। চাটা যেন গরম থাকে, এজন্য ছুটে ছুটে এসেছি। চা গরম ছিল না? আফসার সাহেব একটু বিব্রত বোধ করলেন। মীরা অবাক হয়ে আবার বললেন, বসো না। কিছু বলতে না চাইলে বলবে না, 2 মিনিটের জন্য বসো। আফসার সাহেব বসলেন। মিসির আলি বললেন, আমার ধারণা অফিসে চাকরি সম্পর্কিত বড় কোনো সমস্যায় আপনি আছেন। সম্ভবত আপনার চাকরি চলে গেছে, এটা কি ঠিক? মীরা ভয়ঙ্করভাবে চমকে উঠল। আফসার সাহেব চমকালেন না। স্থির দৃষ্টিতে অনেকক্ষণ মিসির আলির দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি ঠিকই ধরেছেন, তবে চাকরি এখনও যায়নি, হয়তো শীঘ্রই চলে যাবে। অফিসের মালিক পক্ষের সঙ্গে অনেক দিন থেকে বনিবনা হচ্ছিল না। গত 2 মাসে তারা চরম আকার নিয়েছে। এখন অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে হয় ওরা আমাকে ছেড়ে দেবে, নয়তো আমি রিজাইন করব। মীরা ক্ষীণ গলায় বলল, এইসব কিছু তো তুমি আমাকে বলোনি। আফসার সাহেব বললেন, তোমাকে বলার সময় হয়নি বলেই বলিনি, সময় হলে নিশ্চয়ই বলতাম। হ্যাঁ, তো বড় একটা ব্যাপার তুমি গোপন করে রাখবে? হ্যাঁ, রাখবো। আফসার সাহেব পকেট থেকে সিগারেট বের করতে করতে মিসির আলির দিকে তাকিয়ে বললেন, আমার এই ব্যাপারটা আপনি কি করে অনুমান করলেন? খুব সহজেই অনুমান করেছি। যখন কোনো মানসিক সমস্যা হয় তখন তার পেছনে কিছু না কিছু কারণ থাকে। পারিবারিক অশান্তি, চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা ইত্যাদি। একটা ছোট বাচ্চা যখন পরিবারের কারোর সঙ্গে কথা বলার সুযোগ পায় না, যখন দেখে বাবা মা সারাক্ষণ ঝগড়া করছেন, তখন সে কথা বলতে শুরু করে দেয় টবের ফুল গাছের সঙ্গে। এমনভাবে কথা বলে যেন ফুল গাছটা তার কথা শুনতে পাচ্ছে, কথা জবাব দিচ্ছে। আসলে এরকম কিছু ঘটছে না। আপনার ধারণা আমি বিড়ালের কথা বুঝতে পারি না? আমি যা বলছি বানিয়ে বানিয়ে বলছি? না, আমি তেমন কিছু ধারণা করছি না। আপনি যা বলছেন তাই বিশ্বাস করছি। সেই বিশ্বাস থেকেই আমি এগোবো। এবং একসময় আপনি প্রমাণ করতে চেষ্টা করবেন যে আমি যা বলছি ভুল। তাও না, আমি সত্য যা তাই প্রমাণ করতে চেষ্টা করব। আপনি সহজ হয়ে বসুন, সহজভাবে আমার সাথে কথা বলুন, আমার কথা জবাব দিন। সত্য প্রতিষ্ঠায় আমাকে সাহায্য করুন। আমি আপনার ব্যাপারে খুবই আগ্রহ বোধ করছি। কেন? কারণ আপনি যা বলছেন তা আগে কেউ কখনো বলেনি। কিছু কিছু পীর দরবেশের কথা আমি বইপত্রে পাই, যারা দাবি করতেন পশু পাখির কথা বুঝতে পারেন, কিন্তু সেই দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ পাই না। একজন অতি বিখ্যাত ভারতীয় চিকিৎসকের কাহিনী আছে, যিনি গাছপালা থেকে ওষুধ তৈরি করতেন। তার সম্পর্কে প্রচলিত গল্প হচ্ছে তিনি গাছের কথা বুঝতে পারতেন। তিনি পথ দিয়ে যখন হেঁটে যেতেন, গাছ তাকে ডেকে বলতো, তুমি আমার পাতা ছিঁড়ে নিয়ে যাও, পাতার রস বের করে শ্বাসকষ্টের রুগীকে মধুমাখি খেতে দাও, রোগ আরোগ্য হবে। প্রাচীন ভারতে ওই চিকিৎসকের নাম গল্পে আছে মহাদেব। একবার রাগে অন্ধ হয়ে ব্রহ্মার মাথা কেটে ফেলেছিলেন। কোনো উপায় না দেখে পৃথিবী থেকে অশ্বিনী কুমারকে দেবলোকে নিয়ে যাওয়া হয়। তিনি সে ছিন্ন মস্তক জোড়া লাগান। আফসার সাহেব বললেন, আমি কি একটা সিগারেট খেতে পারি? অবশ্যই পারেন, ইচ্ছে করলে আমাকেও একটা দিতে পারেন। আফসার সাহেব সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন, তবে মিসির আলিকে সিগারেট দিলেন না। একজন সিগারেট চেয়েছে, তারপরও তাকে দেয়া হচ্ছে না, ব্যাপারটা দৃষ্টিকটু। কী ব্যাপার? সিগারেট দেবেন না? কেড়ে নিতে হবে? সরি, এই নিন।
বলেই আফসার সাহেব হেসে ফেলেন। মীরা লক্ষ্য করলেন আফসার সাহেব অনেকটা সহজ হয়ে এসেছেন, মুখের কাঠিন্য কমে গেছে। মীরা মিসির আলি নামের লোকটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলেন। এই লোক আর কিছু পারুক না না পারুক তার স্বামীর প্রাথমিক কাঠিন্য ভেঙে দিয়েছেন, এটি কম কথা নয়। তাছাড়া লোকটি কথা বলার ভঙ্গিও তার ভালো লাগলো। কথাবার্তায় কোনো সবজান্তা ভঙ্গি নেই, পা উঠিয়ে ছেলে মানুষদের মতো বসে আছেন, কথা বলার সময় হাত নাড়ছেন। তার সামনে রাখা চায়ের কাপে এক ফোঁটা চা নেই, অনেক আগেই চায়ের শেষ বিন্দুটিও তিনি শেষ করেছেন, অথচ বেচারা সেটা খেয়াল নেই। খালি চায়ের কাপেই ক্রমাগত চুমুক দিচ্ছেন, মাঝে মাঝে চুমুক দেবার আগে চায়ের কাপে ফু দিচ্ছেন। ভাবটা এমন যে গরম চা ফু দিয়ে ঠান্ডা করে খেতে হচ্ছে। মিসির আলি খাট থেকে নামতে নামতে বললেন, আফসার সাহেব, আমি ছোট একটা ক্যাসেট প্লেয়ার জোগাড় করেছি, সেখানে বিড়ালের কথা টেপ করা আছে, আপনাকে তা শোনাবো এবং আপনি বলবেন বিড়াল কী বলছে। পারবেন না? অবশ্যই পারবো। আজ শুধু এই পরীক্ষাটাই করব, তারপর অন্য পরীক্ষা অন্য সময় করা হবে। আফসার সাহেব বললেন, আমি টিপ শুনে যদি বিড়ালের কী কথা বলছে তা বলতে পারি, তাহলে তা আপনার বোঝার উপায় নেই আমি ভুল বলছি না সত্যি বলছি। বোঝার উপায় আছে। কী উপায়? আপনি নিশ্চয়ই বিড়ালের কথা বোঝেন না। তা বুঝি না, তারপরও উপায় আছে। আচ্ছা, এখন মন দিয়ে শুনুন। টেপ খানিকক্ষণ বাজলো। একটা বিড়ালের ম্যাও ম্যাও শোনা যাচ্ছে। আফসার সাহেব তার সমস্ত ইন্দ্রিয় তীক্ষ্ণ করে শুনলেন। টেপ বাজানো শেষ হলো। বলুন, বিড়ালটা কি বলল? বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারেননি? জি না। ভালো কথা, অন্য একটা শুনুন, খুব মন দিয়ে শুনুন। একই বিড়ালের কথা, ভিন্ন সময়ে ভিন্ন পরিস্থিতিতে। আফসার সাহেব শুনলেন। তার মুখে হতাশার ভাব স্পষ্ট হয়ে উঠেছে, কারণ এবারও তিনি কিছু বুঝতে পারছেন না, কিছুই না। বিড়ালের সাধারণ ম্যাও। কিছু বুঝলেন? জি না। কিছুই না? না। আরও একটু অংশ শোনাচ্ছি, দেখুন এটা বুঝতে পারেন কি না। এবার অন্য বিড়াল, আগেরটা না। আফসার সাহেব হতাশ গলায় বললেন, আমার মনে হয় না কিছু বুঝতে পারবো। এরকম হচ্ছে কেন কে জানে। খুব মন দিয়ে শুনুন। মন দিয়ে শুনছি। আরও মন দিন, চোখ বন্ধ করে শুনুন। তিনি শুনলেন, কিছুই বুঝলেন না। মিসির আলি বললেন, 3টি ভিন্ন পরিস্থিতিতে বিড়ালের কথা টেপ করা হয়েছে। প্রথমবার বিড়ালকে দুধ খেতে দিয়ে গায়ে মাথায় হাত বোলানো হয়েছে। সে যখন শব্দ করেছে তখন তা টেপ করা হলো। দ্বিতীয়বার তাকে একটি সূচালো কাঠি দিয়ে খোঁচা দেওয়া হচ্ছিল। তৃতীয়বার অন্য একটি বিড়ালকে ভয় দেখানো হচ্ছিল। আফসার সাহেব বিষণ্ণ গলায় বললেন, আপনি নিশ্চয় আমার কথা পুরোপুরি অবিশ্বাস করেছেন। ধরেই নিয়েছেন আমি মিথ্যা কথা বলেছি, বিড়ালের কথা বুঝতে পারিনি। আমি এত দ্রুত এবং এত সহজে কোনো সিদ্ধান্তে আসি না। আমি এখনও ধরে নিচ্ছি আপনি বিড়ালের সব কথা বুঝতে পারেন। এই মুহূর্তে হয়তো পারছেন না। আপনাকে আমি যা করতে বলবো তা হচ্ছে সহজ স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করেন। বিড়াল নিয়ে খুব বেশি ভাববেন না, আবার খুব কমও ভাববেন না। খাওয়া দাওয়া করবেন, নিয়মিত অফিসে যাবেন, অফিসের সমস্যা মেটানোর চেষ্টা করবেন। যদি না মেটে তাতেও ক্ষতি নেই। সব পরিস্থিতিতে খাপ খেয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। মীরা বললেন, ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে গেলে কেমন হয়? যেমন ধরুন কক্সবাজার কিছুদিন কাটিয়ে এলাম। মিসির আলি বললেন, আমি তার প্রয়োজন দেখছি না। সমস্যা থেকে দূরে সরে যাওয়া সমস্যা সমাধানের কোনো পথ না। সমস্যাকে মোকাবেলা করতে হয় সমস্যার ভেতর থেকে। আমরা কি এখন উঠব? জি, নিশ্চয়ই উঠবেন। আর শুনুন আফসার সাহেব, আপনি এখন এক ধরনের ঘোরের মধ্যে আছেন। এই ঘোর ঘোর ব্যাপারটা আমার ভালো লাগছে না। আমি ঘোরের মধ্যে আছি এটা কেন বলছেন? এটা বলছি কারণ আপনার চারপাশে কি ঘটছে তা আপনি দেখছেন না। তাকিয়ে আছেন কিন্তু কিছুই আপনার চোখে পড়ছে না। আমি দীর্ঘ সময় ধরে একটা খালি কাপে চুমুক দিচ্ছি। মাঝে মাঝে এমন ভাব করছি যে গরম চা ফু দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ব্যাপারটা আপনার চোখেও পড়েনি, অথচ আপনার স্ত্রী ঠিকই ধরেছেন। খালি কাপে চুমুক দেওয়ার ব্যাপারটা ছিল ইচ্ছাকৃত। আপনার বর্তমান মানসিক অবস্থা বোঝার একটা চেষ্টা। এই প্রথমবারের মতো আফসার সাহেবের মনে হলো তার সামনে বসে থাকা রোগা এবং মোটামুটি কুদর্শন মানুষটি অসম্ভব বুদ্ধিমান। এই মানুষটা খুব ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি হাতের মুঠোয় নিয়ে নিতে পারে। এ জাতীয় মানুষের সঙ্গে এর আগে তার পরিচয় হয়নি। তিনি বললেন, উঠি মিসির আলি সাহেব। মিসির আলি বললেন, চলুন আমি আপনাদের সঙ্গে যাই, এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, আমি এমনিতেও বেরোবো। বিসমিল্লা হোটেল বলে একটা রেস্টুরেন্ট আছে, আমি রাত 9টায় সেখানে ভাত খেতে যাই। আপনি কি একা থাকেন? হ্যাঁ। আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি?
মিসির আলি সহজ গলায় বললেন, না। বিখ্যাত লোকদের মানুষজন ব্যক্তিগত প্রশ্ন করে বিরক্ত করে। আমি বিখ্যাত কেউ নেই। আমার ব্যক্তিগত জীবন এতই সাধারণ যে প্রশ্ন করা কিছুই নেই। আফসার সাহেব হঠাৎ করে প্রায় সবাইকে চমকে দিয়ে বললেন, আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আমি জানি আপনি পারবেন। আফসার সাহেব 3 দিন পর অফিসে এসেছেন। এই 3 দিনে অনেক কাগজপত্র তার টেবিলে জমা থাকার কথা। তিনি টেবিলে কোনো কাগজপত্র দেখলেন না। এটাকে মোটামুটি অস্বাভাবিক ব্যাপার বলা যেতে পারে। তার মনে ক্ষীণ সন্দেহ হলো। সে সন্দেহ নিজের মনেই চেপে রাখলেন। অফিসে তার চেয়ারে বসার পরপর তিনি দুধ ছাড়া 1 কাপ চা খান। এই চা তার বেয়ারা নাজিম বানিয়ে দেয়। পানি গরম করাই থাকে। তিনি অফিসে ঢোকা মাত্র কাপে টি ব্যাগ দিয়ে তার কাছে নিয়ে আসা হয়। অপ্রয়োজনীয় কোনো কথা তিনি নাজিমের সঙ্গে বলেন না। শুধু নাজিম কেন, কারোর সঙ্গে বলেন না। তার মতো অফিস হচ্ছে কাজকর্মের জায়গা, গল্পগুজবের আখড়া না। আজ আফসার সাহেব নিয়মের ব্যতিক্রম করলেন। নাজিম চায়ের কাপ নামিয়ে রাখা মাত্র হাসি মুখে বললেন, কেমন আছো নাজিম? নাজিম বিস্মিত হয়ে বলল, ভালো আছি স্যার। ভালো থাকলেই ভালো। তুমি থাকো কোথায়? পুরানো পল্টন। বাসায় কে কে আছে? স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে আর আমার মা। তোমাদের বাসায় কোনো বিড়াল আছে নাকি? নাজিমের প্রশ্নের কোনো মানে বুঝতে পারল না। তার বাসায় বিড়াল আছে কি না এটা স্যার কেন জিজ্ঞেস করলেন? আফসার সাহেব দ্বিতীয়বার প্রশ্নটি করলেন, কি আছে বিড়াল? জি স্যার, একটা আছে। কত বড়? নাজিমের প্রশ্নেরও কোনো মানে বুঝল না। বিড়াল কত বড় তার মানে আবার কি? বিড়াল তো বিড়ালের মতোই বড় হবে। একটা বিড়াল তো আর বাঘের মতো বড় হবে না, কিংবা ইঁদুরের মতো ছোটও হবে না। নাজিম ক্ষীণস্বরে বলল, বিড়ালের কথা জিজ্ঞাসা করতেছেন কেন স্যার? আফসার সাহেব অপ্রস্তুত হয়ে বললেন, এমনি জিজ্ঞেস করছি। বিড়াল সম্পর্কে একটা বই পড়ছিলাম তো, পড়তে পড়তে হঠাৎ। আচ্ছা, যাও এখন। বিড়াল সম্পর্কে তিনি যে বই পড়ছেন এটা সত্যি ঘটনা। তিনি ভেবে রেখেছিলেন বিড়াল বিষয়ে যেখানে যত বই পাবেন পড়বেন। সমস্ত নিউ মার্কেট ঘেটে একটা মাত্র বই পেয়েছেন, উইলিয়াম বেলফোর্ডের ক্যাট ফ্যামিলি, বিহেভিয়ার স্টাডিজ। সে বইয়ে বিড়াল সম্পর্কে বলতে গেলে কিছুই নেই। বাঘ, চিতাবাঘের কথায় পাতা ভর্তি, সুন্দর সুন্দর রঙিন ছবি। আসল ব্যাপার কিছু না। নাজিম এসে ঢুকলো, ক্ষীণ গলায় বলল, স্যার। বই থেকে মুখ তুলে আফসার সাহেব বললেন, কী ব্যাপার? বড় সাহেব আপনারে সালাম দিছেন। বই বন্ধ করে আফসার সাহেব উঠে দাঁড়ালেন। ডেল্টা শিপিং কর্পোরেশনের বড় সাহেবের নাম ইশাক জোয়াদ্দার। ছোটোখাটো মানুষ, মেজাজ অত্যন্ত খারাপ। আফসার সাহেবকে তিনি দু চোখে দেখতে পারেন না। অবশ্য কথাবার্তায় তা কখনো বুঝতে দেন না। স্যার ডেকেছেন? ইশাক সাহেব হাসি মুখে বললেন, গল্পগুজব করার জন্য ডেকেছি। কেমন আছেন বলুন? শরীর ঠিক আছে? জি। 3 দিন অফিসে আসেননি, তাই ভাবলাম কোনো সমস্যা কি না। জি না স্যার, কোনো সমস্যা নেই। আপনার এক আত্মীয়র সঙ্গে পার্টিতে দেখা। তাকে আপনার ব্যাপারে খুব উদ্বিগ্ন মনে হলো। কেন? বলছিল আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে। আপনি নাকি বলে বেড়াচ্ছেন বিড়ালের কথা বুঝতে পারেন। আফসার সাহেব চুপ করে রইলেন। ভেবে পেলেন না ঘটনা এত দ্রুত ছড়াচ্ছে কীভাবে। মনে হচ্ছে সপ্তাহখানেকের ভেতরে ঢাকা শহরের সব লোক জেনে যাবে। পত্রিকার লোক আসবে ইন্টারভিউ নেওয়ার জন্য। বলা যায় না, টিভির কোনো ম্যাগাজিন অনুষ্ঠানও তার ডাকা পড়তে পারে। টিভি প্রযোজক একটি বিড়াল নিয়ে স্টুডিওতে উপস্থিত হবেন। চিকন গলায় বলবেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনাদের জন্য রয়েছে এক বিশেষ ধরনের বিনোদনের ব্যবস্থা। আজ আমরা স্টুডিওতে এমন এক ব্যক্তিত্বকে এনেছি যিনি বিড়ালের কথা বুঝতে পারেন বলে দাবি করেন। সেই বিশেষ ব্যক্তিত্বকে হাততালি দিয়ে অভ্যর্থনা করার জন্য আপনাদের অনুরোধ করছি। তালি পড়ছে, হাসির শব্দ শোনা যাচ্ছে। আফসার সাহেব চিন্তার সুতা ছিঁড়ে ফেললেন। ইশাক সাহেব বললেন, বিড়ালের কথা বুঝতে পারেন বলে যা শুনেছি তা কি সত্যি? জি স্যার, সত্যি। আই সি, ভেরি ইন্টারেস্টিং। শুধু কি বিড়ালের কথাই বুঝতে পারেন, না কুকুর, গরু, গাধা, ভেড়া, ছাগল সবার কথাই বুঝতে পারেন? বিড়ালের ব্যাপারটা জানি, অন্যগুলো পরীক্ষা করে দেখিনি। আপনি একটা কাজ করুন না কেন, খাতা এবং পেন্সিল নিয়ে চিড়িয়াখানায় চলে যান। যেসব প্রাণীর কথা আপনি বুঝতে পারেন তাদের নামের বিপরীতে একটা করে টিক চিহ্ন দিন। আমার ধারণা বিড়ালের কথা যখন বুঝতে পারছেন অন্যদেরটাও ইনশাল্লাহ পারবেন। আফসার সাহেব গম্ভীর গলায় বললেন,
স্যার, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? সরি, তা একটু ঠাট্টা অবশ্য করেছি, ক্ষমা করবেন। আমি যদি বলতাম বিড়ালের কথা বুঝতে পারছি, তাহলে আপনিও আমাকে নিয়ে ঠাট্টা করতেন। না, আমি করতাম না। হয়তো বা করতেন না। যাই হোক, আমি করে ফেলেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। আপনি এক কাজ করুন, অফিস থেকে দিন দশেকের ছুটি নিন। আমার কোনো ছুটির প্রয়োজন নেই। আমার মনে হয় প্রয়োজন আছে। আপনি ছুটি নিন, সাইকিয়াট্রিস্টকে দিয়ে ভালো মতো চিকিৎসা করান। নয়তো কিছুদিন পর বলা শুরু করবেন আপনি পিঁপড়া কথাও বুঝতে পারছেন। আমি ছুটির ব্যবস্থা করে রেখেছি। আপনি যদি চান কয়েকজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা আপনাকে দিতে পারি। আমি স্যার তার কোনো প্রয়োজন বোধ করছি না। আপনি হয়তো করছেন না, আমি করছি। আমি এমন কাউকে অফিসে গুরুত্বপূর্ণ কাজ দিতে পারি না যে পশুদের কথা বুঝতে পারে। আমার এমন অফিসার দরকার যে মানুষের কথা বুঝতে পারবে। আমি লক্ষ্য করেছি আমাদের মধ্যে বেশিরভাগই মানুষের কথা বুঝতে পারে না। আফসার সাহেব উঠে দাঁড়ালেন। ইশাক সাহেব বিরক্ত গলায় বললেন, চলে যাচ্ছেন নাকি? জি, চলে যাচ্ছি। আপনার অত্যন্ত অপমানসূচক কথা শুনতে ইচ্ছে করছে না। কি করবেন বলুন? আপনি তো আর বিড়াল না। বিড়াল হলে হয়তো আমার কথাগুলো খুব অপমানসূচক মনে হতো না। আফসার সাহেব নিজের ঘরে ঢুকলেন। অসহ্য রাগে শরীর কাঁপছে। রাগ সামলাতে কষ্ট হচ্ছে, রীতিমতো বমি এসে যাচ্ছে। এই মানুষটি তাকে এ জাতীয় অপমান আগেও করেছে, ভবিষ্যতেও করবে। এত অপমানের ভেতর চাকরি করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। তার কিছু সঞ্চয় আছে, মিরপুরে জায়গা কিনে রেখেছেন। প্রভিডেন্ট ফান্ড থেকে লাখ তিনেক টাকা পাবার কথা। বয়স এমন কিছু হয়নি। চেষ্টা চরিত্র করলে আরেকটা চাকরিকে জোগাড় করতে পারবেন না? তিনি কাজ জানেন, জাহাজ চলাচল জাতীয় যে কোনো প্রতিষ্ঠানে ভালো চাকরি পাবার কথা। তিনি পিএকে ডেকে রেজিগনেশন লেটার ডিকটেট করলেন। ড্রাফটটা দেখে দুটো বানান ঠিক করলেন, চিঠি টাইপ করে আনতে পাঠালেন। পিএ সাধারণত কোনো কাজই দ্রুত করে না, এই কাজটা অত্যন্ত দ্রুত করল। তিনি চিঠিতে সই করলেন। সই করার পর তার গায়ের জ্বালা খানিকটা কমল, মন শান্ত হলো। নাজিমকে চা বানাতে বললেন। নাজিম চা বানিয়ে আনলো। নাজিম, জি স্যার। চাকরি ছেড়ে দিয়েছি নাজিম। স্যার, শুনেছি। কার কাছে শুনলে? পিএ স্যার চিঠি টাইপ করছিলেন, সবাইকে বলেছেন। ও, সবাই তাহলে জানে? ভালো, জানলেই ভালো। আফসার সাহেব বিস্মিত হলেন। সবাই জানে, অথচ কেউ এসে তাকে বলল না রেজিগনেশন লেটার না দেবার জন্য। এরা কি কেউ তাকে পছন্দ করে না? মানুষ হিসেবে তিনি কি এই সামান্য সহানুভূতিটুকু পেতে পারেন না? দীর্ঘ 15 বছর তিনি নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন, কাজে ফাঁকি দেননি। 10টায় অফিসে আসার কথা, 10টায় এসেছেন। 5টা পর্যন্ত অফিস, কোনোদিন 5টা বাজার 10 মিনিট আগে অফিস ছেড়ে যাননি। নাজিম, জি স্যার। চা ভালো হয়েছে, তুমি এখন যাও। আফসার সাহেব রেজিগনেশন লেটার পিএর হাতে জমা দিয়ে অফিস ছেড়ে বের হলেন। তখনও দুপুরে লাঞ্চের সময় হয়নি। তার মনে ক্ষীণ আশা ছিল শেষ মুহূর্তে হয়তো সবাই এসে ভিড় করবে। তাও কেউ এলো না। তিনি দুপুরে কিছু খেলেন না, বাসায়ও ফিরে গেলেন না। দীর্ঘ সময় রাস্তায় রাস্তায় হাঁটলেন। একসময় ক্লান্ত হয়ে পার্কে ঢুকলেন বিশ্রামের জন্য। দীর্ঘ 8 বছর পর পার্কে এলেন। ঢাকা শহরের পার্কগুলি যে এখনও এত সুন্দর আছে তা তিনি ভাবেননি। পার্কে বসে থাকতে তার ভালোই লাগলো। কিছুক্ষণ আগে ভালো একটা চাকরি ছেড়ে এসেছেন, এই নিয়ে তার মনে কোনো অনুশোচনা বোধ হলো না, বরং এক ধরনের শান্তি অনুভব করলেন। পার্কে বসে ঠিক করলেন আজ অন্যদিনের মতো 5:30টায় বাসায় উপস্থিত হবেন না, নিয়মের ব্যতিক্রম করবেন। একটা ছবি দেখলে কেমন হয়? ছাত্র জীবনে প্রচুর সিনেমা দেখেছেন, গত 10 বছরে একটাও দেখেননি। সিনেমা হলে ঢুকে ছবি দেখতে কেমন লাগে কে জানে। তিনি বাড়ি ফিরলেন রাত 11টায়। শীতের দিনে রাত 11টাকে অনেক মনে হয়। মীরা উদ্বেগ এবং দুশ্চিন্তায় এতটুকু হয়ে গেছেন। চারদিকে খোঁজ খবর করেছেন, কেউ কিছু বলতে পারছে না। মীরা ভেবে রেখেছে 11:30 পর্যন্ত দেখবেন, তারপর হাসপাতালে খোঁজ নেওয়া শুরু করবেন। আফসার সাহেবকে দেখে আনন্দে তার চোখে প্রায় পানি এসে গেল। রুমি ছুটে এসে জড়িয়ে ধরল বাবাকে। সুমি কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় ছিলে বাবা? একটা ছবি দেখলাম। কি দেখলে? বলাকা সিনেমা হলে একটা সিনেমা দেখলাম। সত্যি? হ্যাঁ, সত্যি। কি নাম ছবির? ভাবির সংসার। কি আছে ছবিতে? মারামারি, কাটাকাটি, গান বাজনা, নাচ সবই আছে, কিছুই বাদ দেয়নি।
মীরা দীর্ঘ সময় স্বামীর দিকে তাকিয়ে থেকে নরম গলায় বলল, হাত মুখ দিয়ে খেতে আসো, তোমার জন্য আমরা সবাই না খেয়ে বসে আছি। খাবার টেবিলে বসে আফসার সাহেব বললেন, বিড়ালকে খেতে দিয়েছ? মীরা শীতল গলায় বলল, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিড়ালকে কি খাবার দিয়েছ? হ্যাঁ। ভালো মতো দিয়েছ? হ্যাঁ, ভালো মতোই দেওয়া হয়েছে। তুমি ভাত খাও তো। কেন জানি খেতে ইচ্ছে করছে না, এক গ্লাস দুধ দাও, দুধ খেয়ে শুয়ে পড়ি। ভাত সত্যি খাবে না? না। মীরা গ্লাসে করে দুধ নিয়ে এলেন। দুধের গ্লাস রাখতে রাখতে ইংরেজিতে বললেন, শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছ? হ্যাঁ। কার কাছে শুনলে? অফিস থেকে টেলিফোন করে জানিয়েছে। ও, এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলে না? জিজ্ঞেস করা তো অর্থহীন। সিদ্ধান্ত নেব আমি, এই সিদ্ধান্ত তুমি তো নিতে পারবে না। সংসার চলবে কিভাবে? অসুবিধা হবে না, চলবে। এই বাড়ি ছেড়ে দিতে হবে। এখন তো আর ৮,০০০ টাকা বাড়ি ভাড়া পাবে না। ২ কামরার একটা ঘুপসি ঘর নিতে হবে। নেব। মানুষের দিন তো সবসময় সমান যায় না। এখন আমার দিন খারাপ যাচ্ছে। আফসার সাহেব দুধের গ্লাস হাতে উঠে দাঁড়ালেন। কোথায় যাচ্ছ? তোমার খাওয়া শেষ করো, আমি বারান্দায় বসি। আমাদের সঙ্গে বসো না। এখন ইচ্ছে করছে না, একটু একা থাকি। বারান্দার বসার কিছুক্ষণের মধ্যেই বিড়ালটাকে তার 2টি বাচ্চা নিয়ে এগিয়ে আসতে দেখা গেল। আফসার সাহেব কান পেতে রইলেন। হ্যাঁ, বুঝতে পারছেন। কথা বুঝতে তার কোনো অসুবিধেই হচ্ছে না। বাচ্চা বিড়ালটি বলছে, মা, স্যার আজ এত দেরি করে বাসায় এসেছেন কেন? বুঝতে পারছি না। ভদ্রলোকের কোনো একটা সমস্যা হয়েছে। কী সমস্যা? ওনার স্ত্রী টেলিফোনে কথাবার্তা যা বলছিলেন তাতে মনে হচ্ছে চাকরি নিয়ে সমস্যা। উনি বোধহয় চাকরি ছেড়ে দিয়েছেন। আমাদের সামনে ভয়াবহ বিপদ। বিপদ কেন? চাকরি ছেড়ে দিলে তাদের টাকা পয়সার সমস্যা হবে, রাত দিন ঝগড়াঝাটি হবে। এখন তো মাঝে মাঝে খাবার দাবার দেয়, তখন তাও দেবে না। মা, আজ তো এখন পর্যন্ত আমাদের কোনো খাবার দিল না। রাতের খাবার শেষ হোক, তখন দিলে দিতেও পারে। মা, তোমার কি মনে হয় দিবে? বুঝতে পারছি না, দিতেও পারে। খুব খিদে লেগেছে মা, একটা ইঁদুর মেরে খাওয়াতে পারি, খাবি? না, রান্না করা খাবার খাবো। মা, ওরা আজ কী রান্না করেছে? সিম দিয়ে কই মাছ। মাছের সঙ্গে একটু সিম দিলে ভালো হতো। ভেজিটেবল একেবারেই খাওয়া হচ্ছে না। সিম দিলেও কিন্তু আমি খাবো না মা। এমনিতেই খাওয়া পাওয়া যাচ্ছে না, তার উপর যদি এই যন্ত্রণা তোমরা করো তাহলে তো মুশকিল। সিম যদি দেয় তাহলে খেতে হবে। সিমে অনেক ভিটামিন। ভিটামিন কি মা? এসব তোমরা বুঝবে না। ভিটামিন খুব প্রয়োজনীয় একটা জিনিস। আফসার সাহেব উঠে পড়লেন, খাবার ঘরে উকি দিলেন। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তারা হাত ধুচ্ছে। মীরার খাওয়া এখনও শেষ হয়নি। আফসার সাহেব বললেন, মীরা, তুমি তো আমাকে মিথ্যা কথা বলেছ। কি মিথ্যা বললাম? তুমি বলেছ বিড়ালদের খাবার দিয়েছ, আসলে দাওনি। এটা এমন কোনো মিথ্যা না যার জন্য তুমি এমন কঠিনভাবে বাচ্চাদের সামনে আমার কাছে কৈফিয়ত তলব করবে। আমাকে মিথ্যা কথা কেন বলবে? কেন বলবে বিড়ালদের খাবার দেওয়া হয়েছে? তুমি হঠাৎ করে যাতে আপসেট না হও সেজন্য সামান্য মিথ্যাটা বললাম। তোমার দুশ্চিন্তার কারণ নেই, এক্ষুনি খাবার দিচ্ছি। যদি চাও চেয়ার টেবিলে দেবো, কাঁটা চামচ দেবো, সালাদও বানিয়ে দেবো। আফসার সাহেব কঠিন কিছু বলতে গিয়েও বললেন না। মীরা বললেন, তুমি যে অসুস্থ হয়ে পড়ছো তাকে তুমি বুঝতে পারছো? জীবনে কোনোদিন তুমি নিজের মেয়েদের খাবার ব্যাপারে খোঁজখবর নিয়েছো? নাওনি। আজ ব্যস্ত হয়ে পড়েছো বিড়ালদের নিয়ে, অকারণে হইচই করছো। তোমার স্বভাব চরিত্র বদলে যাচ্ছে। একা একা সিনেমা দেখে ফিরলে। আমরা দুশ্চিন্তা করতে পারি এটা একবারও তোমার মনে এলো না? সরি। থাক, সরি বলতে হবে না। মীরার রাগ বেশিক্ষণ থাকলো না। কিছুক্ষণ পরে নরম গলায় বললেন, কিছু মনে করো না, অনেক কড়া কথা বলে ফেলেছি। আমি দেখতে পাচ্ছি তুমি এক ধরনের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছ। তোমার সঙ্গে আরও শান্ত ব্যবহার করা উচিত ছিল, তা করিনি। আমি লজ্জিত। এসো, ঘুমোতে এসো। ভয় নেই, তোমার বিড়ালকে খেতে দিয়েছি। 2টো আস্ত কই মাছ দিয়েছি। সঙ্গে সিম দিয়েছো তো? সিম? হ্যাঁ, সিম। বিড়ালে বাচ্চা দুটি গ্রিন ভেজিটেবল একেবারেই খেতে চায় না, অথচ ওদের দরকার। মীরা অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। খানিকক্ষণ পর স্বামীর হাত ধরে বললেন, এসো, ঘুমোতে এসো।
সেই রাতে আফসার সাহেব ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখলেন। ঘুমের মধ্যেই বিকট চিৎকার করতে লাগলেন। মীরা তার গা ঝাঁকাতে ঝাঁকাতে ব্যাকুল হয়ে ডাকতে লাগলো, কি হয়েছে? এই এই কি হয়েছে? রুমি সুমিও ঘুম ভেঙে বাবার ঘরে ছুটে এলো। আফসার সাহেব চোখ মেলতেই মীরা কাঁদো কাঁদো গলায় বললেন, কী স্বপ্ন দেখেছো, কী স্বপ্ন? আফসার সাহেব হতচকিত চোখে তাকাচ্ছেন, কিছু বলতে পারছেন না। তার সারা শরীর ঘামে ভেজা, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। মীরা বললেন, কী স্বপ্ন দেখলে? আফসার সাহেব ক্ষীণ গলায় বলল, পানি খাবো, এক গ্লাস খুব ঠান্ডা পানি দিতে বলো। সুমি পানি আনতে ছুটে গেল। আফসার সাহেব তৃষ্ণার্তের মতো পানি পান করলেন। পানির গ্লাস এত উঁচু করে ধরলেন যে কিছু পানি গলা বেয়ে শার্ট ভিজে গেল। কুদ্দুস যে থাকে ঘরের অন্য প্রান্তে সেও উঠে এসেছে। ঘুমের মধ্যে আফসার সাহেব যে ভয়ঙ্কর চিৎকার দিয়েছেন তা ঘরের শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছে। মীরা স্বামীর গায়ে হাত রেখে কোমল গলায় বলল, কী স্বপ্ন দেখেছ? আফসার সাহেব ক্লান্ত গলায় বললেন, স্বপ্নে দেখেছি আমি একটা বিড়াল হয়ে গেছি, বিড়াল হয়ে মাঠে ছোটাছুটি করছি। জ্যোৎস্না রাত, আবছাভাবে সব কিছু দেখা যাচ্ছে। আমি অসম্ভব ক্ষুধার্ত। আমি বসে আছি ইঁদুরের গর্তের কাছে। একসময় একটা ইঁদুর বের হয়ে এলো। আমি লাফ দিয়ে ইঁদুরের উপর পড়লাম, ইঁদুরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করলাম। আমার সমস্ত মুখে ইঁদুরের রক্ত লেগে গেল। মীরা নরম গলায় বলল, স্বপ্ন হচ্ছে স্বপ্ন, স্বপ্ন নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। ভোর হোক, আমরা মিসির আলি সাহেবের কাছে যাব, ওনাকে সব বলবো। আমি কোথাও যাব না। আচ্ছা বেশ, যেতে না চাইলে যাবে না। আমাকে আরও এক গ্লাস পানি দাও। মীরা পানি নিয়ে এলেন। আফসার সাহেব ক্লান্ত গলায় বললেন, মীরা দেখো, আমার হাত দুটো ইঁদুরের গন্ধ, বিশ্রী পচা গন্ধ। কী বলছো তুমি? হ্যাঁ সত্যি তাই, এই হাতে আমি ইঁদুর ধরেছি, গন্ধ তো হবেই। তুমি শুকে দেখো। পাগলামি করো না তো, ঘুমোতে যাও। তুমি বলছো মন গড়া কথা, তুমি কি ইঁদুর কখনো চোখে দেখেছো যে ইঁদুরের গন্ধ কেমন হবে তা জানো? আরাম করে ঘুমোতো। আফসার সাহেব ঘুমোতে গেলেন না। বাথরুমে ঢুকে অনেকক্ষণ সাবান দিয়ে হাত ধুলেন, তাতেও তার মন শান্ত হলো না। শাওয়ার ছেড়ে দিয়ে দীর্ঘ সময় গোসল করলেন। যখন বেরিয়ে এলেন তখন তার চোখ লাল হয়ে আছে। সুমি রুমিও আছে। তারা যথেষ্ট পরিমাণে ভয় পেয়েছে, তবে চুপ হয়ে আছে, কিছু বলছে না। আফসার সাহেব লক্ষ্য করলেন খাবার টেবিলের নিচে দুটো বাচ্চা নিয়ে মা বিড়ালটা বসে আছে। তারা কথা বলছে ফিসফিস করে, তবে তাদের ফিসফিসানি বুঝতে আফসার সাহেবের কোনো অসুবিধা হচ্ছে না। বাচ্চা বিড়ালটা বলছে, মা ওনার কি হয়েছে বুঝতে পারছি না। শীতের সময় এত ভোরে কেউ গোসল করলে ঠান্ডা লাগবে না? তা তো লাগবেই, দেখছিস না শীতে কেমন কাঁপছে। ভদ্রলোকের কিছু একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আমি বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করছো না কেন মা? তোমার তো অনেক বুদ্ধি। বুঝে লাভ নেই, ওনাদের সাহায্য করতে পারবো না। আমরা হচ্ছে পশু, পশু কখনো মানুষকে সাহায্য করতে পারে না। ভদ্রলোক এত কষ্ট পাচ্ছেন, আমরা কিছুই করব না? প্রার্থনা করতে পারি। প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়া। সৃষ্টিকর্তা কে মা? যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের সবাইকে কে সৃষ্টি করেছেন? আহ চুপ করো তো, দিনরাত এত প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। আফসার সাহেব তোয়ালে দিয়ে গা জড়িয়ে শোবার ঘরে ঢুকলেন। মীরা বললেন, গরম এক কাপ চা এনে দিই? দাও। মীরা চা বানিয়ে এনে দেখলেন আফসার সাহেব আবার সাবান দিয়ে হাত ধুচ্ছেন। মীরাকে দেখে ফ্যাকাশেভাবে তাকালেন, ক্লান্ত গলায় বললেন, মীরা আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের একটি উপন্যাস বিপদ, আজ দ্বিতীয় পর্ব। আজকে পর্বটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে গল্প পাঠ করে শোনানোর চেষ্টা করছি, তাই ভুল ত্রুটি কিছু হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং গল্প পাঠ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চাইলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। গল্পকথন বা জুথি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।